$1 কোটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ যোদ্ধারা। গাজায় শান্তিরক্ষী এবং চিকিৎসা কর্মী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। ইউক্রেন যাচ্ছে ফরাসি সেনা প্রশিক্ষক দল। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধাতে চাইছেন ম্যাক্রো, অভিযোগ লে পেনের। সৌদির পাঠ্য বই থেকে উধাও ফিলিস্তিন। চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের। ইসরায়েলকে লাল কার্ড দেখিয়ে গোলপোস্টে নিজেকে তালা মেরে আটকে রাখলেন প্রতিবাদকারী। বুথ ফেরত জরিপ। ভারতে নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। সবশেষে জানবেন মার্কিন বিমানবাহী রণতরীতে আবারও হুতিদের হামলা। $1 কোটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ যোদ্ধারা। দক্ষিণ লেবাননে সার্ফেস টু এয়ার মিসাইল সহ একটি ইসরায়েলি আধুনিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামী প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। শনিবার আল জাজিরার বরাত দিয়ে তথ্য দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, গাজার সঙ্গে সংগতি প্রকাশ করে দক্ষিণ লেবাননে একটি হারমিস 900 ড্রোন ভূপাতিত করেছেন লেবাননি প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের ডেইফ কিফা শহরে এই ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। হারমিস 900 ড্রোন ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত এবং বড় ড্রোনের একটি। ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি কোম্পানি এলবিট সিস্টেম এই ড্রোন নকশা এবং তৈরি করে। এর বাজার মূল্য প্রায় $1 কোটি। এর মাধ্যমে প্রধানত গোয়েন্দা তথ্য, নজরদারি, শত্রুর লক্ষ্যবস্তুতে হানা দিয়ে থাকে ইসরায়েল। গাজায় শান্তিরক্ষী এবং চিকিৎসা কর্মী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। হামাস যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি প্রস্তাব মেনে নিলে ইন্দোনেশিয়া গাজা উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী এবং চিকিৎসা কর্মী পাঠাতে প্রস্তুত রয়েছে। 1 জুন শনিবার দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো এই কথা বলেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার প্রধান প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন সাংরি লা ডায়ালগে প্রবোও বলেছেন, যদি জাতিসংঘ অনুরোধ করে তাহলে এই সম্ভাব্য যুদ্ধবিরতি বজায় রাখতে এবং তা পর্যবেক্ষণ করার জন্য উল্লেখযোগ্য শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। তিনি আরো বলেছেন, আমরা সব পক্ষের সম্মতি এবং চুক্তিতে গাজার ফিল্ড হাসপাতাল পরিচালনার জন্য অবিলম্বে চিকিৎসা কর্মীদের পাঠানোর জন্য প্রস্তুত আছি। তিনি জানিয়েছেন, ইন্দোনেশিয়া এই হাসপাতালে 1000 রোগীকে গ্রহণ করতে এবং চিকিৎসা দিতে প্রস্তুত। সারা বিশ্বের প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নিরাপত্তা ফোরামে প্রবোও বলেছেন, সব পক্ষের স্বার্থে আমাদের অবশ্যই একটি বাস্তব এবং দীর্ঘস্থায়ী সমাধান অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধাতে চাইছেন ম্যাক্রো। ফ্রান্সের বিরোধী দলীয় নেত্রী মেরিন লাপেন অভিযোগ করেছেন যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন। ফরাসি গণমাধ্যম ফ্রান্স ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেছেন। বৃহস্পতিবার লাপেনের ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউক্রেনের ন্যাটো দেশগুলোর সামরিক প্রশিক্ষক পাঠানো এবং রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারে কিয়েভকে অনুমতি দেওয়ার ঘটনায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। রাশিয়ার কতটা ভেতরে ইউক্রেনকে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হবে তা নিয়ে যখন পশ্চিমা দেশগুলোতে কঠিন সমালোচনা চলছে, তখন লেপেন এইসব বক্তব্য দিলেন। ন্যাটো সামরিক জোটভুক্ত কয়েকটি দেশ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর পক্ষে মত দিয়েছে। অন্যদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ পশ্চিমা অস্ত্র ব্যবহারের ব্যাপারে যেসব বিধিনিষেধ রয়েছে তার কতকগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সৌদির পাঠ্য বই থেকে উধাও ফিলিস্তিন। স্কুলের নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের মানচিত্রের অংশ থেকে ফিলিস্তিনকে উধাও করেছে সৌদি আরব। মানচিত্রে ফিলিস্তিনের অংশটি নামহীন রাখা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঠ্য বই থেকে ইসরায়েল বিদ্বেষী ভাষাও পরিমার্জন করেছে সৌদি। ইসরায়েল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক IMPSCT এর এক প্রতিবেদনে সৌদি আরবের 2023-24 শিক্ষাবর্ষের সামাজিক এবং জাতীয় অধ্যয়ন পাঠ্য বইয়ের মানচিত্রের কিছু ছবি ছাপানো হয়েছে। এতে দেখা যায় মানচিত্রে সৌদি আরব এবং তার পার্শ্ববর্তী দেশের পরিচয় রয়েছে, তবে ফিলিস্তিনি ভূখণ্ড রাখা হয়েছে নামহীন। অথচ 2022 সালের পাঠ্য বইয়েও ফিলিস্তিনের নাম ছিল। থিঙ্ক ট্যাঙ্কটি আরও জানায়, যেসব শব্দ ইসরায়েল বিদ্বেষ তৈরি করে তাও পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছে। বিশেষ করে শত্রু এবং জায়নিস্ট শত্রুর মতো পরিভাষাগুলো পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার ইসরায়েলি কার্যক্রমের কথাও আর উল্লেখ নেই সৌদির পাঠ্য বইয়ে। চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের। চীনকে দক্ষিণ চীন সাগরে রেড লাইন অতিক্রম না করার জন্য সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। যেখানে দেশগুলোর মধ্যে স্থবিরতা অব্যাহত রয়েছে। মার্কোস বলেছেন, চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে যুদ্ধের একটি ধাপ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী জবাব দেবে।
শুক্রবার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেন মার্কোস। এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বিবিসি। ফিলিপাইন প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন। নাম প্রকাশ না করে সামরিক মুখপাত্র বিবিসিকে বলেছেন, দুর্ঘটনাক্রমে যদি শুধু একজন নিহতের ঘটনায় কেউ যুদ্ধের সূত্রপাত করতে চায়, তাহলে আমি বিশ্বাস করি তারা যুদ্ধ ভাবাপন্ন একটি দেশ। কয়েক ঘন্টা পরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও তার বক্তৃতায় বলেছেন, ফিলিপাইন যা করছে তা বিপজ্জনক। দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন এবং ফিলিপাইনের মধ্যে অচল অবস্থা চলছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচল অবস্থা সংঘর্ষের পর্যায়ে গেছে। ইসরায়েলকে লাল কার্ড দেখিয়ে গোলপোস্টে নিজেকে তালা মেরে রাখলেন প্রতিবাদকারী। ইসরায়েলে বর্বর হত্যাযজ্ঞের ব্যতিক্রমী প্রতিবাদ জানালেন ফুটবল সমর্থকরা। মেয়েদের 2025 ইউরো বাছাই পর্বে শুক্রবার রাতে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইসরায়েল। এই ম্যাচে ফিলিস্তিনের উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান দর্শকরা, যে কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হ্যাম্পডেন পার্কের বাইরেও প্রতিবাদকারীরা জমায়েত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন। বিবিসি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ছোট ছোট কফিন এবং ফিলিস্তিনের পতাকা হাতে প্রায় 400 সমর্থক জমায়েত হন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এক প্রতিবাদকারী নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে ঢুকে প্রতিবাদ জানানোয় ম্যাচ দেরিতে শুরু হয়। কালো রঙের পোশাক পরা সেই প্রতিবাদকারী গোলপোস্টের সঙ্গে নিজেকে তালা মেরে আটকে রেখেছিলেন। সাইকেলে সব মোটা তালা ব্যবহার করা হয়। প্রতিবাদকারী টি শার্টে লেখা ছিল ইসরায়েলকে লাল কার্ড। বিবিসি জানিয়েছে, এই প্রতিবাদকারী মাঠে ঢোকার আগে হাই ভিস ভেস্ট পরেছিলেন, যে কারণে তাকে অনেকে মাঠের নিরাপত্তা কর্মী ভেবে ভুল করেন। ভারতে নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম পর্বে ভোট গ্রহণ শনিবার শেষ হয়। এর মধ্যে দিয়ে শেষ হয় বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবার নির্বাচন চলাকালে বুথ ফেরত জরিপের ফল প্রকাশে বাধা ছিল। শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করে। এখন পর্যন্ত সব সমীক্ষাতেই নরেন্দ্র মোদির তৃতীয়বারের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত মিলছে। সেটি সত্য হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদি একটানা 3 বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়বেন। এনডিটিভি দুটি পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে, সংসদের নিম্নকক্ষের 543টির মধ্যে 350টিরও বেশি আসন জিততে পারে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। দেশটিতে সাধারণত সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন 272টি আসন। 2019 সালের নির্বাচনে 353টি আসনে জিতেছিল ইন্ডিয়া। ধারণা করা হচ্ছে, কংগ্রেস দলের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া 120টিরও বেশি আসনে জিতবে। বিশ্লেষকরা বলছেন, এমন বৃহত্তর এবং বৈচিত্র্যময় একটি দেশের নির্বাচনী পর্যবেক্ষকগুলোর তথ্যের ভিত্তিতে সঠিকভাবে কিছু অনুমান করাই একটি বড় চ্যালেঞ্জ। মার্কিন বিমানবাহী রণতরীতে আবারও হুতিদের হামলা। ইয়েমেনের হুতি যোদ্ধারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা সহ 6টি অপারেশন সম্পন্ন করার দাবি করেছে। লোহিত সাগর, ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইরান সমর্থিত হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা একটি মার্কিন বিমানবাহী রণতরী, একটি মার্কিন রেস্ট্রয়ার এবং 3টি জাহাজকে টার্গেট করেছে। ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি মিলিশিয়ারা গাজায় ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এইসব হামলা চালাচ্ছে। সারি শনিবার বলেন, তারা উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারের উপর ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। গত 24 ঘন্টায় ওই রণতরীটির উপর এটি ছিল দ্বিতীয় হামলা। তিনি আরও বলেন, তাদের অন্যান্য অভিযানের মধ্যে ছিল একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং আনলিয়ানি জাহাজের ওপর। তাছাড়া মাইনা জাহাজের উপর লোহিত সাগর এবং আরব সাগরে 2 বার হামলা করা হয়েছে। তিনি বলেন, এছাড়া আলোরাইক জাহাজের উপরও হামলা করা হয়। এই হামলা চালানো হয় ভারত মহাসাগরে।